আসসালামু আলাইকুম। 9, 10 এবং এসএসসি ব্যাচ এর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আজকে পরিসংখ্যান অধ্যায়ের কিছু অঙ্ক নিয়ে এসেছি এবং যার মাধ্যমে পুরা পরিসংখ্যান অধ্যায়টি কমপ্লিট করে দিব। তো এক কথায় আজকে একটি ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ অধ্যায়টি 17 নম্বর অধ্যায় অর্থাৎ পরিসংখ্যান অধ্যায়টি সম্পূর্ণ কমপ্লিট করে দিব জাস্ট একটা ক্লাসের মাধ্যমে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই যে অঙ্কটি শুরু করব সেটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয়। আগে প্রশ্নটা পড়ি। এসএসসি পরীক্ষার গণিত বিষয়ে 30 জন শিক্ষার্থী প্রাপ্ত নম্বর নিম্নরূপ। এখানে 30টা নম্বর আছে। আমরা অনেকে এই নাম্বার গুনতে ভুল করি। তো আজকে এমন একটা টেকনিক দেখাই দিব যার মাধ্যমে আর কখনো ভুল হবে না। শ্রেণীব্যাপ্তি 10 ধরে সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয় করে। এটা অনেকের কাছেই অপরিচিত মনে হবে। তো অঙ্কটা অনেক কঠিন। তো চলো আজকে এটা শুরু করা যাক। তো এটা শুরু করার জন্য আজকে কয়েকটা সূত্র লাগবে। যারা সূত্র জানো না, আমার ভিডিওতে দেওয়া আছে চ্যানেলে, ওখান থেকে সবাই দেখে আসবা। তো শ্রেণীব্যাপ্তি 10 ধরে সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয় করতে হবে। যেহেতু এখানে গণসংখ্যাও নাই এবং শ্রেণীব্যাপ্তিও নাই, তো আমাদের এখান থেকেই বের করতে হবে। তো প্রথম সূত্রটি হচ্ছে উপাত্তের পরিসর। তো আমরা যে সকল সূত্র ব্যবহার করব তা ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে সুন্দর করে হাতে কলমে বুঝিয়ে দিব। কেউ কথা না বলে এদিক ওদিক না থেকে মনোযোগ সহকারে ক্লাসটি সম্পূর্ণ করবে। আচ্ছা, উপাত্তের পরিসর সমান সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস সূত্রের অন। আচ্ছা, সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস 1। আচ্ছা, এই সর্বোচ্চ মানটা আমরা কোথায় পাবো? প্রশ্ন আছে না, সর্বোচ্চ মান, এই সর্বোচ্চ মানটা আমরা কোথায় পাবো? তো এর মধ্যে সবচেয়ে বড় যে সংখ্যাটি সেটাই হবে সর্বোচ্চ মান। তো শুরুতে আছে 78, 78-এর থেকে বড় 85, 85 থেকে আর বড় আছে নাকি 95, 95 থেকে কি আর বড় আছে? 95 থেকে 92 আছে, 95 থেকে বড় নাই। তো সর্বোচ্চ মানটা কত হবে? সর্বোচ্চ মানটা 95। এরপর হচ্ছে সর্বনিম্ন মান। শুরুতে আছে 78, 78 থেকে 58 আরো ছোট, 58 থেকে ছোট নাই আছে, 58 থেকে 58 থেকে কিন্তু আর ছোট দেখতেছি না। তো সর্বনিম্ন মান কত? 58। আচ্ছা, প্লাস 1। তোমরা ব্র্যাকেটের কাজ আগে করবো। এটা মাইনাস করলে আমরা যে কোনো অবস্থায় ক্যালকুলেটর ব্যবহার করব। তো 9, 5 মাইনাস 5 8 এখন কত? 37 প্লাস 1, 37 1 38। আচ্ছা, তাইলে উপাত্তের পরিসর কত? 38। উপাত্তের পরিসর কত হলো? 38। আচ্ছা, এরপরে আমরা কি বের করবো? এরপরে আমরা শ্রেণী সংখ্যা বের করব। যেহেতু উপাত্তের পরিসর বের করছি এবং শ্রেণীব্যাপ্তিও এখানে দেওয়া আছে, এখন আমরা শ্রেণী সংখ্যা বের করব। তো চলো, শ্রেণী সংখ্যা সূত্রটা কি? শ্রেণী সংখ্যা সমান উপাত্তের পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি।
উপাত্তের পরিসর ভাগ শ্রেণী ব্যক্তি। আচ্ছা, এরপরে উপাত্তের পরিসর কত পাইছি আমরা এখান থেকে? 38। কত পাইছি? 38। 38 ভাগ 10, 10 ব্র্যাকেট। এরপরে আমরা ক্যালকুলেটর বের করব যাতে আমাদের কোনো জায়গায় ভুল না যায়। একটা জায়গায় ভুল গেলে পুরো অঙ্ক কাটা যাবে। তো এখানে কত? 3.8। 3.8 আমরা এখানে একবারে 4টি প্রায় দিতে পারি, যেহেতু এটা কোনো জায়গায় বসানো যাবে না। তো আমরা সেই ক্ষেত্রে আমরা 4টি প্রায় দিতে পারি। আচ্ছা, এরপরে আমরা আরেকটা পেজ নিব। এবার আমরা এই তথ্যগুলো দিয়ে একটি সারণী তৈরি করব। আচ্ছা, তো প্রথমে কি লিখতে হবে? সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণী নিম্ন রূপ। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা সারণী তৈরি করব। প্রথমে একটা দাগ দিই, এরপরে যেহেতু আমরা এখানে শ্রেণী সংখ্যা প্রায় 4টি পাইছি, তো আমরা এই কারণে 4টি আর শুরুতে হেডলাইনের জন্য একটা লাইন রাখবো, মোট 5টা লাইন করব। আচ্ছা, আশা করি বুঝতে পারতেছো। এক, দুই, তিন, চার, 5টি। আমাদের 5টি দাগ সম্পূর্ণ হলো। এরপরে আমরা এগুলোকে আটকাই দেব। তো প্রথমটা হলো শ্রেণী ব্যক্তির জন্য এতটুকু জায়গা রাখি, শ্রেণী মধ্যমান, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি, এরপরে FI/UI। আচ্ছা, তো এরপর আমরা প্রথমে কি দিব? প্রথমে শ্রেণী ব্যক্তি। শ্রেণী ব্যক্তি দিব আমরা। এরপরে শ্রেণী মধ্যমান। বোঝা যায়? শ্রেণী মধ্যমান। এরপর হচ্ছিল গণসংখ্যা। গণসংখ্যা, এরপরে ধাপ বিচ্যুতি, এরপরে FI/UI। আচ্ছা, এরপরে শ্রেণী ব্যক্তি, মধ্যমান, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি। আচ্ছা, শ্রেণী ব্যক্তি তো আমরা এখানে তো শ্রেণী সংখ্যা হয়েছে কয়টা? 4টা, এবং সর্বোচ্চ মান হলো 95 এবং সর্বনিম্ন মান 58। তো আমাদের শ্রেণী ব্যক্তি কত? 10। তো শ্রেণী ব্যক্তি যেহেতু 10, তো আমরা এটা একদম নিম্ন মান যেহেতু 58, তো আমরা 58 থেকে 10 কত হয়?
58 থেকে 10 যখন আমাদের এই একটা সলভ দিয়ে বলা হবে যে উপাত্তের পরিসর নির্ণয় করো, তখন আমরা উপাত্তের পরিসর বের করবো এভাবে, এই সূত্র ব্যবহার করে। এবং যখন শ্রেণী সংখ্যা বের করতে বলবে তখন আমরা এইভাবে শ্রেণী সংখ্যা বের করব। আর যখন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে বলবে তখন আমরা এই 2 পৃষ্ঠা অঙ্কটি পুরা করব। সম্পূর্ণ করলে আমরা সম্পূর্ণ মার্ক পাবো। আচ্ছা, এরপরে আরেকটা পেজ নিব এবং এটা আমরা মধ্যক নির্ণয় করব। এই কোশ্চেনটা ছিল মধ্যক নির্ণয় করে। আচ্ছা, মধ্যক নির্ণয় সারণী নিম্নরূপ। মধ্যক নির্ণয়ের জন্য একটা সারণী তৈরি করতে হবে। যেহেতু এই সারণীটা একটু ছোট হবে তাই একটু ছোট দেই। আচ্ছা, এখানে আরেকটা হবে, যেহেতু 5টা ঘর হবে, কারণ এইখানে ঘর হয়েছে 5, এখানে ঘর যেহেতু 5টা হয়েছে তাই এখানে 5টাই হবে। আচ্ছা, শুরুতে হবে শ্রেণী ব্যক্তি, শ্রেণী ব্যক্তি গণসংখ্যা, শ্রেণী ব্যক্তি গণসংখ্যা সব জায়গায় থাকবে। এরপরে হচ্ছিল ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা শ্রেণী ব্যক্তি আমরা এখানে উঠেছিলাম, তাই আর নতুন করে নির্ণয় করব না, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। 58 থেকে 67, 68 থেকে 77, 78 থেকে 87 এবং 88 থেকে নিয়ে 97 পর্যন্ত। আচ্ছা, এরপরে গণসংখ্যা ছিল 8, 8, 8, 6 আমাদের গণসংখ্যা। আচ্ছা, এরপরে ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে বের করব? প্রথমে প্রথম ছকে 8 আছে, 8-এ বসাবো। এরপর হলো এই কোনাকুনি গুণ করব, কোনাকুনি যোগ করব। 8 আর 8 16, আবার 16 আর এই 8 16 আর এই 8 হচ্ছিল 24। আচ্ছা, 24 আর এই 6 30। এটা হচ্ছিল ক্রমযোজিত গণসংখ্যা। আচ্ছা, এরপর আমরা তাহলে n সমান কত হলো? এখানে 30। আচ্ছা, যেহেতু n সমান 30, তাই n অর্ধেক করলে কত হবে? 30 2 দিয়ে ভাগ করে কত হবে? 15। আচ্ছা, তাহলে এরপর আমরা মধ্যকের সূত্র বসাবো। মধ্যকের সূত্র আমরা অনেকেই জানি, l প্লাস n/2 মাইনাস fc ব্র্যাকেট ইন্টু h/fm। h/fm। এরপর আমরা সকল এগুলা এখানে লিখবো। l সমান
এল কি মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। তো আমাদের এখানে মধ্যক শ্রেণী যেহেতু এখানে 30 আর 30 এর অর্ধেক হচ্ছে 15, 15 প্রথম দুই ঘরে হয়ে যায় তো 8 8 8 16, তাই এর মধ্যে 15 চলে আসছে, এই কারণে এটাই হচ্ছিল মধ্যক ত্বকের আর কি গড়। আহ, মধ্যকের নিম্ন সীমা হচ্ছিল 68, এখান থেকে আমরা 68 বসাবো। n/2, তো আমরা এখান থেকে নিছি 15, সরি এফসি। আচ্ছা, এফসি হচ্ছিল মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। মধ্যক শ্রেণী হচ্ছিল এইটা, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী মানে এই শ্রেণীর যোজিত গণসংখ্যা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণী এইটা, এর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছিল এই 8। আচ্ছা, এরপর হচ্ছিল এইচ, আমরা সবাই জানি শ্রেণীব্যাপ্তি, শ্রেণীব্যাপ্তি এখানে 10 ছিল, এবং এফ এম, এফ এম আছে, এফ এম হচ্ছিল মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তো মধ্যক শ্রেণী যেহেতু আমাদের এইটা, তাই গণসংখ্যাও এইটা, গণসংখ্যা হচ্ছিল কত 8। আচ্ছা, এরপরে আমরা সকল এখান থেকে সব মানগুলো বসাবো। 68 প্লাস 15 মাইনাস 8 গুণ 10 এবং এফ এম 8। এখন আমাদের করতে অনেকটা সহজ হয়ে যাবে, কারণ আমরা সকল মান আগে থেকে বের করে নিয়েছি। গুণ 10/8। এবার আমরা যদি এটাকে গুণ করে নিই, 68 প্লাস 70/8, 68 প্লাস, আমরা এটাকে ক্যালকুলেটর দিয়ে ভাগ করে নিব, 70/8, তাহলে কত আসে 8.75। এরপরে যোগ করলে 50 প্লাস 8 ইন্টু 75, তাহলে কত আছে 66.75। তাহলে এটা আমাদের মধ্যক, এটাই আমাদের মধ্যক নির্ণয়ের মধ্যকের অ্যান্সার। আচ্ছা, এবং এই একটা সারণী আমরা মধ্যকের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, প্রচুরকে সারণী প্রয়োজন হয় না, না ব্যবহার করলেও চলে, ব্যবহার করলে এটা ব্যবহার করা যায়। এবং ওয়াজিব রেখায়ও এই একই সারণী ব্যবহার করে লেখা যায়। এই একটা সারণী দিয়ে মধ্যক এবং ওয়াজিব রেখা দুটি করা যায়। আচ্ছা, এরপরে আমরা প্রচুরক নির্ণয় করব। এরপর আমরা কি নির্ণয় করব, প্রচুরক নির্ণয় করব। তো এরপরে আমরা প্রচুরক নির্ণয় করব। প্রচুরক নির্ণয় করি। আচ্ছা, প্রচুরক নির্ণয় করার জন্য প্রথমে প্রচুরকের সূত্র বসাইতে হবে। প্রচুরক সমান L প্লাস F1 divided F1 plus F2 into
এইচ। আচ্ছা, এর হচ্ছিল প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। ঠিক আছে, তো এখানে প্রচুরক শ্রেণী আমরা দেখব, আমাদের কাছে ছক আগে থেকে করা আছে। তো প্রচুরক হচ্ছিল যেটি সবচেয়ে বড় সংখ্যা সেটি প্রচুরক হয়। তো এখানে 9 প্রচুরক। তো প্রচুরক শ্রেণীর নিম্নসীমা হচ্ছে 68 প্লাস F1। প্রচুরক শ্রেণীর নিম্নসীমা প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। তাহলে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা আর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা মাইনাস করলে 1 হয়, এবং F1 1 প্লাস এবং প্রচুরক শ্রেণীর গণসংখ্যা এবং পরবর্তী শ্রেণীর গণসংখ্যা কিন্তু একই। ঠিক আছে, তো এরপরে এইচ হচ্ছিল 10, যেহেতু শ্রেণী হচ্ছে 10 তাই এইচ 10 হবে। এরপরে 68 বসাবো আমরা, প্লাস এই দুইটা যোগ করে গুণ 10, 68 প্লাস 10/2, 68 প্লাস 5, এরপরে 65 73। এটি হচ্ছিল প্রচুরকের অ্যান্সার। ঠিক আছে, তো এরপরে হচ্ছিল আর মধ্যকের কিছু প্রশ্ন আছে, যেমন এভাবে দেওয়া থাকে যে উপাত্তগুলোর মধ্য নির্ণয় করো। এভাবে কিছু প্রশ্ন আমাদের থাকে। তো চলো এই প্রশ্নটির অ্যান্সারটি বের করি। তো এই উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করার জন্য শুরুতে আমাদেরকে উপাত্তগুলোকে মানের ক্রম অনুসারে সাজাতে হবে। তোমরা উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজাই। প্রথমে যেহেতু ছোট 3 আছে এই কারণে ছোট, প্রথমে 3 হবে, এরপরে 6 আছে, এরপরে 8 যেহেতু দুইটা পরপর দুইটা 8 হবে, এরপর হচ্ছে 9, এরপরে 11। ঠিক আছে, তো এটা কি জোড় নাকি বিজোড় হয়েছে? 1টি 2টি 3টি 4টি 5টি 6টি, এটা কি হয়েছে? জোড়। তাহলে যেহেতু উপাত্তগুলো জোড় সংখ্যা
তাই মধ্যকের সূত্র মধ্যক সমান যেহেতু জোর হয়েছে এনটি কি আমরা এখানে যোগ করে নেব এন সমান 6টি। তো 6টি যেহেতু জোড় সংখ্যা তাই আমরা মধ্যকের সূত্র লিখব মধ্যক সমান শুরুতে একটা দাগ দিয়ে নিলে ভালো হবে n/2 তম পদ এবং n/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড 2 এই সূত্র ব্যবহার করব আমরা। আচ্ছা, এখন আমরা অন্য একটা পৃষ্ঠা নেব। এখন আমরা সূত্রটি বসে অঙ্ক করব এবং সূত্রটি আমরা আবার বসাই। যেহেতু অন্য একটা পেজ নিছি তাই সূত্রটি আবার বসাবো। একটু বেশি শর্ট হয়ে গেছে, সূত্রটি আবার বসাই মধ্যক সমান n/2 তম পদ n/2 তম পদ এরপরে n/2 প্লাস 1 তম পদ, এখানে একটা প্লাস চিহ্ন হবে, ঠিক আছে। 2 সূত্রের 2। আচ্ছা, এরপরে n হচ্ছে কত, n টা আমরা এখান থেকে পাইছি n সমান 6। আমরা n এই যে এই n টা হচ্ছে কি, এই যে n টা আমরা কোথায় পাবো, এখানে n সমান কয়টি, 6টি। n হচ্ছিল কি এই মোট উপাত্তগুলোর মোট সংখ্যা, এটাকে n বলে। তো যেহেতু n সমান 6 তো আমরা তো লং করব 6/2 তম পদ এবং 6/2 প্লাস 1 তম পদ বাই 2। এরপরে 6 2 দিয়ে ভাগ করলে 3 আসে, 3 তম পদ প্লাস 6 আর 2 প্লাস 6 আর 2 ভাগ করলে 3 প্লাস 1 4 তম পদ। আচ্ছা, এরপরে সূত্রের 2। এরপরে 3 তম পদ এবং 4 তম পদ এটা আমরা কোথায় পাবো। আচ্ছা, এই যে এখানে আমরা মানের ক্রমানুসারে সাজাইছি এই তম পদগুলো বের করার জন্য। তো প্রথমে এটা যেহেতু 6টি উপাত্ত আছে এবং এখানে 3 তম পদ কোনটি, 1 2 3, এই যে 3 তম পদ কত 8 এবং এখানে 4 তম পদ বলছে, 4 তম পদ কত 1 2 3 4, এই 4 তম পদও 8। তো 3 তম পদ এবং 4 তম পদ উভয়টি 8। এরপরে সূত্রের 2 8 2 16/2, 16 রে 2 দিয়ে ভাগ করলে 8, তাহলে মধ্যক কত হলো 8। এটা যদি তোমার জোড় হয় এবং যদি বিজোড় হয় সেটা সূত্র আলাদা, ঠিক আছে। তো
যদি বিজোড় হয়, বিজোড়ের সূত্র হচ্ছিল যদি n সমান যদি যেমন ছয়টার আশপাশে যদি 7 অথবা 9 কিছু একটা যদি হয়, ঠিক আছে, তাহলে মধ্যক সমান n প্লাস 1 ডিভাইডেড 2 তম পদ। এখানে n তো দেওয়াই থাকবে, n 9 যদি হয় এবং 9 এর মান প্লাস 1 10, 10 এর 2 দিয়ে ভাগ করলে 5 তম পদ, যেই পদটা থাকে সেই পদটা বসাই দিলেই হয়ে যাবে মধ্যক। আচ্ছা, তাহলে এখন বাকি আছে আর অজীব রেখা, বহুভুজ এবং আয়তলেখ এগুলা শেষে করাবো, যেহেতু এগুলা গ্রাফ কাগজের কাজ আছে তাই এগুলা শেষে করাবো। তো এর পরে কিছু আছে যেগুলা আর কি কোশ্চেন করে এবং এগুলা মুখস্থ করতে হয়, তো সেগুলোও দিয়ে দেবো। যেহেতু বলেছি একটি ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ পরিসংখ্যান কভার করে দিব, তাই তোমাদের জন্য এই মুখস্থ টুকু লিখে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, তো চলো সেটুক লিখে দেওয়া যাক। বিভিন্ন অঙ্কে দেখা যায় যে অবিচ্ছিন্ন চলক এবং বিচ্ছিন্ন চলক কি এগুলা আসে এবং প্রতিবার প্রশ্নে এগুলা দেখা যায়। তো এইগুলা কি, এগুলা আগে লিখে এরপরে বুঝাই দিব। তো অবিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলক হচ্ছে এমন একটি চলক যে চলকের মান কোনো পূর্ণ সংখ্যা হয় তাকে অবিচ্ছিন্ন চলক বলে। যেমন পাখিগুলো, উড়োজাহাজের সংখ্যা ইত্যাদি। মানে পাখিগুলো, এখানে পাখিগুলো কিন্তু গণনা করা যায় এবং উড়োজাহাজের সংখ্যাগুলো গণনা করা যায় এবং এইগুলা কিন্তু কমানো যায়, বাড়ানো যায়। যেমন পাখিগুলা এখান থেকে যদি কিছু পাখি মেরে ফেলা হয় তাহলে পাখি কিন্তু কমে যায়। উড়োজাহাজ এখান থেকে যদি দু একটা চলে যায় তাহলে ওটা কিন্তু কমে যায়, ঠিক আছে। সংখ্যা যেমন 5 আছে, 5টি সংখ্যা আছে, আমরা একটি সংখ্যা কেটে ফেললে 4টি সংখ্যা হয়ে যাবে, এগুলোকে অবিচ্ছিন্ন চলক বলে। আচ্ছা, এটা লিখে দিই যাতে তোমাদের সহজ হয়। যে চলকের মান কোনো পূর্ণ সংখ্যা হয় তাকে অবিচ্ছিন্ন চলক বলে। যেমন পাখিগুলো উড়োজাহাজ ইত্যাদি। এরপর হচ্ছিল বিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন চলক আরো সহজ। যে চলকের মান কোনো বাস্তব সংখ্যা হয়। বাস্তব সংখ্যা হচ্ছে যেমন মানুষের বয়স অথবা মানুষের যে উচ্চতা বা মানুষের ওজন, এটা কিন্তু কমানো বা বাড়ানো যায় না, এটাকে বিচ্ছিন্ন চলক বলে। তো
এটাও লিখে দিই যাতে তোমাদের সহজ হয়। বিচ্ছিন্ন চলক যে চলকের মান কোনো বাস্তব বাস্তব সংখ্যা হয় তাকে বিচ্ছিন্ন চলক বিচ্ছিন্ন চলক বলে। আচ্ছা, উদাহরণ যেমন বয়স, উচ্চতা, এবং ওজন ইত্যাদি। অনেক সময় পরীক্ষার মধ্যে কিছু উদাহরণ দিয়ে রাখে এবং সেগুলোকে করতে বলে যে এটা কি অবিচ্ছিন্ন চলক নাকি বিচ্ছিন্ন চলক। তো উদাহরণ সাধারণত এগুলাই বেশি আসে, এখানে যে উদাহরণগুলো দেওয়া আছে এগুলাই বেশি আসে। তো এগুলোর বাইরে আসলেও আমরা পারবো, কারণ আমরা বুঝছি যে বিচ্ছিন্ন চলক যেটা সেটা হচ্ছে বাস্তব সংখ্যা, সেটাকে কম বেশি করা যায় না, এবং অবিচ্ছিন্ন যে চলকটা সেটাকে কম বেশি করা যায়। আচ্ছা, এরপরে আমরা অজীব রেখা, বহুভুজ এবং আয়তলেখ করব।